আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। সারা বাংলা .net আয়োজিত বিশেষ অনুষ্ঠান সারা বাংলা ফোকাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের অতিথি এমন একজন অতিথি বিশ্বব্যাপী, যিনি বিখ্যাত, যিনি বাংলাদেশের আলোকে বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের নামকে বিশ্বে উজ্জ্বল করার জন্য কাজ করছেন। শুধু তাই নয়, বাংলাদেশের তৃণমূল মানুষের, প্রান্তিক পর্যায়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিনি এখনো নিরন্তর সংগ্রাম করে যাচ্ছেন। তিনি আমাদের বিবি রাসেল, যিনি গ্রাম বাংলার মানুষের কাছে বিবি আপা নামে পরিচিত। বিবি রাসেল, আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক। আপা, আপনি কেমন আছেন? আমি ভালোই আছি, বেঁচে আছি, এটাই তো মেইন জিনিস না? বেঁচে আছি। হ্যাঁ, এই সময়ে বেঁচে থাকা, সুস্থ থাকাই সবচেয়ে বড় বিষয়। আপা, আপনি তো বিশ্বব্যাপী একজন সমাদৃত এবং বিখ্যাত মডেলার, উদ্যোক্তা এবং ফ্যাশন ডিজাইনার। সেই ছোটবেলা থেকেই আপনি আসলে ফ্যাশন সচেতন। আমরা যতটুকু জানতে পেরেছি যে ছোটবেলাতেই আপনি আপনার নিজের জামা নিজেই বুনতেন। আমাদের কি ছোটবেলার কিছু ঘটনা বলবেন? আসলে ছোটবেলার তো অনেক ঘটনা, তাই না? একটা মানুষের বেড়ে ওঠার পিছনে কিন্তু তার ছোটবেলার সবচেয়ে ইম্পর্টেন্ট, আর তার ঘরের শিক্ষা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমার দুটা পা মাটিতে আছে, আমার বাড়ির শিক্ষা। তো ছোটবেলায় তো অনেক ঘটনা। কাজে ছোটবেলায় তো আমাদের এরকম ডিজিটাল ওয়ার্ল্ড ছিল না, আমরা আমাদের হাত ইউজ করতাম, আমরা সবকিছুই করতাম, বের হতাম, নাচ গান, আঁকা আঁকি সবকিছু শিখতাম। আজকাল তো সেই সুযোগটা বাচ্চাদের নেই, তাই না? আমি তো অনেক খুশি যে আমি সেই সময় জন্ম নিয়েছি। আমরা যেরকম শুনেছি যে আপনি রান্নাঘরের হলুদ দিয়ে আপনার পোশাকের রং বানাতেন ছোটবেলাতে, এই বিষয়গুলো একটু বলবেন? হ্যাঁ, ছোটবেলায় যেহেতু আমার তখন তো মারা ছেলে মেয়েদের দেখতো, ঘরের কাজ করতো, সবকিছু সেলাইও করতো, আমার মা সবই করতেন। তো আমি তো পাকঘরে যেতাম, শুধু যে মানে মশলা দিয়ে করতাম তাই না, বেগুন, ঢেঁড়স এগুলি সব কাটতাম। আমাদের বড় বাগান ছিল, আমি সব পাতা টাতা কেটে ট্রাই করতাম, শিউলি ফুল, সব ফুল দিয়ে, গাঁদা ফুল এগুলি দিয়ে। তো এগুলি অনেক এক্সপেরিমেন্ট ছোট থেকে করেছি, যেহেতু পড়াশোনা বাদ দিয়ে অন্য সবকিছু আমি করতে চেতাম। আপনি তো আবার পড়াশোনা করেছেন ইউনাইটেড কিংডমে, যুক্তরাজ্যে, এবং আমরা যতটুকু জেনেছি ওই সময়টা আপনি অনেক স্ট্রাগল করেছেন, পড়াশোনা করার পাশাপাশি কাজও করেছেন। ওই সময়ের ঘটনাগুলো একটু বলবেন, যে আপনি যেভাবে স্ট্রাগল করে কাজ করেছেন, পড়াশোনা করেছেন। আসলে আমি তো লন্ডনে গেছি, আমি গেছি পড়াশোনা করতে ফ্যাশনের উপর, একটা খুব নামকরা কলেজ, লন্ডন কলেজ অফ ফ্যাশন। ওখানে ঢুকাই খুব ডিফিকাল্ট ছিল, কিন্তু আমি মাথা একদম ঠিক করে রেখেছিলাম ওই কলেজেই ভর্তি হব। আমাকে অনেক রিফিউজ করেছে, কেন আমি একটা বাংলা মিডিয়ামে পড়া মেয়ে, কিন্তু অসুবিধা ছিল না, ইংলিশ জানতাম। আমাদের তখন এডুকেশন সিস্টেমটা খুব ভালো ছিল। আমি কামরুন্নেসর থেকে ম্যাট্রিক পাস, একটা সাবজেক্ট ইংরেজি ছিল, সেটাতে আমি চালিয়ে নিয়েছি। কিন্তু ফ্যাশনের ব্যাপারে যে সব টেকনিক্যাল জিনিস, ওগুলি তো আমি জানতাম না। আর আমি যেহেতু ও লেভেল এ লেভেল দিয়ে ফ্যাশনে পড়িনি, বা আর্টও ছিল না, কিন্তু ছোটবেলার থেকেই অনেক আঁকাআঁকি করতাম। তো যাই হোক, অনেক ইয়ে করে কলেজে ভর্তি হলাম, কিন্তু অনেক, যেহেতু কোনো স্কলারশিপ এই সাবজেক্টে তখন দেয় না, তো পড়াশোনার খরচ চালাবার জন্য, যেহেতু এটা মুক্তিযুদ্ধের পরে, আমি চেতাম না যে আমার বাবা মা জানুক আমি তো সকাল থেকে কলেজ কাজ করে পোস্ট বিলি করতাম, আমি পোস্ট ওম্যান ছিলাম। তারপর কলেজে যেতাম, রাত্রেবেলা আবার কাজ করতাম, উইকেন্ড কাজ করতাম। তারপরে উইদিন 1 ইয়ার আমি একটা প্রাইভেট স্কলারশিপ পেয়ে গেলাম, আমার কলেজ আমাকে হেল্প করলো, ফার্স্ট হলাম। তারপরে ইজি ছিল, প্রথম 1 বছর খুব ডিফিকাল্ট ছিল। বাড়ি বাড়ি
চিঠি বিলি করার পাশাপাশি আপনি ভোরবেলা ঘুম থেকে উঠতেন এবং সেগুলো হ্যাঁ, অনেক শেষ করে। পোস্ট ওমেন তো আপনি ঘুমের থেকে উঠেন 4টার সময়, সবাই অফিসে যাওয়ার আগেই পোস্ট বিলি হয়ে যায় ফার্স্টটা। ওদের ডিফারেন্ট টাইমিং হতো, আমি সকালের টাইমিং নিয়েছিলাম এর জন্য ভোরে, যাতে আমি কলেজটা করতে পারি। তারপর তো আপনি সাফল্যের সঙ্গে পড়াশোনা শেষ করলেন, শেষ করে আপনি যোগ দিলেন পেশাদার হিসেবে, একদম প্রফেশনাল একজন মডেল হিসেবে। আমি তখন এখানে বলতে চাই, হ্যাঁ, বলেন বলেন, আপনি বলেন, না না, আমি শুনছি, শেষ করেন বলেন। আপনার। হ্যাঁ, না আপনি না, শেষ আমি করেন। আমি ফ্যাশনে পড়তে গেছি। আহ, আর পড়াশোনা আমাকে আমাকে আমার টিচাররা খুব আদর করতো, সবাই আমাকে হেল্প করেছে, কিন্তু মডেল হওয়ার কোনো আমার স্বপ্নও ছিল না, বা ওটা আমি হতেও চাইনি। ওটা আমার কাছে খুব ওই এটা আমার অফারটা খুব ইজিলি চলে এসছে আমার কাছে। তো যাই হোক, মডেলিং করে আমি ম্যাচিওর হয়েছি, বিভিন্ন দেশ দেখেছি, বিভিন্ন কালচার সম্বন্ধে জানি, ল্যাঙ্গুয়েজ, ওদের পোশাক, ওদের সবকিছু। সো আমার কোনো রিগ্রেট নাই, কিন্তু আহ, ওটা আমার স্বপ্ন ছিল না। আর সবচেয়ে বড় পাওয়া মডেলিং করে, যেটা আমার যে প্রিয় ডিজাইনার তাদের সঙ্গে আমি ক্লোজ ছিলাম, তার থেকেও বড় পাওয়া হলো যেই মিডিয়া আমাকে তৈরি করেছে, মিডিয়ার একটা বিরাট বড় সাপোর্ট, ওয়াল মিডিয়া, যেটা আমি এখনো পাচ্ছি, সেটা থ্রু মডেলিং আমি পেয়েছি। আচ্ছা, আপনি তারপর মডেলিং করতে গিয়ে ভোগ, কসমোপলিটন, হারপার্স বাজার সহ প্রচুর বিখ্যাত প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন। তো এই আমি প্রতিষ্ঠানগুলো। খুব লাকি, হুম হুম। বলেন, আমি খুব লাকি ছিলাম। আপনারা যদি দেখেন, ওয়ান অফ দ্য ভোগ, মারি ক্লেয়া, হার্পার্স বাজার, এই তিনটা হলো সবচেয়ে প্রেস্টিজিয়াস ম্যাগাজিন। আমার প্রথম কাজই ছিল হার্পার্স বাজারে, 14 পৃষ্ঠা। বারবারা ডেইলি ছিল মেকআপ আর্টিস্ট, জন ফ্রিডা হেয়ার ড্রেসার, বিখ্যাত ফটোগ্রাফার। সো ওর পরে আর পিছে তাকাতে হয়নি আমার। সো আমার ক্যারিয়ার শুরু হয়েছে একদম বিরাট বড় একটা প্রেস্টিজিয়াস ম্যাগাজিন দিয়ে। আপনি তো পাশাপাশি অনেক বিখ্যাত আরো আপনার সহকর্মীদের সঙ্গে কাজ করেছেন, যেমন নাওমি ক্যাম্পবেল, ক্লডিয়া শিফার। তো ওই সময় এদের হ্যাঁ, সঙ্গে কাজ এটা করতে কি আপনাদের কিছু অভিজ্ঞতা যদি আমাদের শোনাতেন। আসলে মডেলিং আপনি এক একটা শোতে এক এক রকম। অফকোর্স ওরা আমার কলিগ, ওদের সঙ্গে কাজ করেছি, প্রবলেম হয় নাই। ওখানে তো সিস্টেম একটা জিনিস একদমই আলাদা। আমাদের এজেন্ট ছিল বড় বড়, আমরা কাজ করে চলে আসতাম। সবসময় কলিগ, ওদের সঙ্গে কাজ করতাম, প্রবলেম তো হবে না। সেখানে ডিজাইনার আছে, আর্ট ডাইরেক্টর আছে, প্রবলেম না। প্রবলেমটা কখন হয়, আপনি সিলেক্ট করেন কাকে আপনার বন্ধু করবেন। ওরা আমার কলিগ, ওদের সঙ্গে কাজ করছি, সবাই তো আপনার বন্ধু হতে পারে না। তো যদি বুঝতাম কারোর সঙ্গে প্রবলেম হয়, প্রবলেম হতে পারে, তাকে আমি অ্যাভয়েড করে চলতাম। আপনি তো আপা প্রবলেম এই মডেলিং মডেলিং শুরু করেছেন 1976 সালে এবং টানা 93 সাল পর্যন্ত মডেলিং করেছেন। তো যখন 76 সালে যখন মডেলিং শুরু করেন, তখন বাংলাদেশ তো একটা নতুন জন্ম নেওয়া রাষ্ট্র, মানে অনেকভাবে স্ট্রাগল করছে, অনেকভাবে মানে চাপ সহ্য করে সামনে দিকে এগোচ্ছে হ্যাঁ, বিশ্বে। বাংলাদেশ তেমন ভাবে আসলে তখন আলোকিত হ্যাঁ, ছিল না। আমি এখানে আপনাকে খুব ইজিলি সংক্ষেপে বলে দিতে চাই। আমি মডেলিং করেছি বাইরে, একদম ইউরোপ, আমেরিকা, জাপান, অল দিস কান্ট্রি। কিন্তু আমি কোনোদিন মডেলিং করিনি, সরি, বাংলাদেশে। হুম। আমাকে কেউ অফারও করেনি কোনোদিন। আমি হয়তো বা আমাদের মডেলদের যে চাহিদা চায় একটা সৌন্দর্য, আমি কোনোদিনই তাদের চোখে সুন্দর না, কাজে আমি কোনোদিনই বাংলাদেশে মডেলিং করিনি, আমি মডেলিং করেছি বাইরে। আপা আসলে সুন্দরের সংজ্ঞা কি আপনার দৃষ্টিতে? আমার দৃষ্টিতে আমি তো একটা মানুষের হোল পার্সোনালিটি মিলে একটা সৌন্দর্য। খালি হুম। সুন্দর হলে তার কথা বলতে পারে না কিছু। বাট আমি একদম ছোটবেলার থেকেই আমি এটা বলতে চাই ক্লিয়ারলি, আমি ছোটবেলার থেকেই আমার মা বাবাকে বলা হতো আমাকে কোথা থেকে পেয়েছে, আমি একদমই মানে সুন্দর না, কি করে আমার বিয়ে দিবে, এগুলি সব কিছু। কিন্তু আমার মা বাবা দুনিয়ার
মধ্যে বাইরে যে কে কত কিছু বলতে পারে, কিন্তু আমার ঘরে আমাকে কেউ কিছু বলেনি। আমার বাবা মা, আমার ভাই বোনরা বলতো ওরা তোর দিকে তাকাই না। হঠাৎ করে বিদেশে গিয়ে আমি যখন কলেজে ঢুকতাম, মানুষ আমাকে জিজ্ঞাসা করতো কোথা থেকে আসছো, সানশাইন। তো যে মেয়েটা ছোট থেকে একটা সার্টেন এই যে শুনেছে সে একদমই সুন্দর না, হঠাৎ করে ওই কমপ্লিমেন্ট গুলি আমার লাগতো না। কিন্তু বাংলাদেশে আমাকে কোনোদিনও অফার করা হয়নি, করিনি। বাংলাদেশে ইন্ডিয়ার যে কিছু আসলে আপনাকে করেছে। অফার করা হয়নি, সেটা কি কারণ হতে পারে যে ওই সময় বাংলাদেশ আসলে ফ্যাশন সম্পর্কে তেমন অ্যাওয়ার ছিল না, বা বাংলাদেশে যারা ফ্যাশন নিয়ে না কাজ না করছে না, তাদের সেই সময় মানসিকতায়? হতো সেই সময় হয়তো আমি তারা আমাকে তাদের যোগ্য মনে করেনি, আমি তো বলতে পারি না। তারা কেন নেয়নি এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই। বাট এটার জন্য আমার কোনো মনও খারাপ হয় না, কেন আমি ধরেই রেখেছিলাম আমি বাইরেই করব। তারপর আপনি তো দীর্ঘদিন বাইরে মডেলিং শেষে দেশে ফেরেন 1994 সালে। তো সেই সময় দেশে ফেরার আগে আপনার আসলে প্ল্যানটা কি ছিল? মানে তখন আপনি কেন দেশে ফেরার? আমি দেশে ফেরাটা আমার একদম পুরো প্ল্যান করা। আমার একটা স্বপ্ন ছিল ছোটবেলার থেকেই। আমি দেখতাম আমরা ৩ বোন এক স্কুলে যেতাম। আমার বড় বোন, ছোট বোন খুব ভালো স্টুডেন্ট। আমি পড়াশোনা করতাম খালি পাস করার জন্য, ফেল করতে চেতাম না। কিন্তু আমি ভালো করতে চেতাম না, যেন আমার বড় বোন ৭ বছর বয়স থেকে বলতো ডাক্তার হবে, সে ডাক্তার হচ্ছে। ছোট বোনও ওরকম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তো আমি ফেল করতে চেতাম না। কিন্তু আমি খুব লাকি ছিলাম, আমার টিচাররা আমাকে সাংঘাতিক আদর করতো। ও জানতো যে আমি পারি, কিন্তু আমি খালি ভাবতাম, যদিও আমার বাবা মা করতেন না, আমি শিওর আমাকে থামাতেন না, তবুও ভাবতাম আমি যদি ওদের মতন ফার্স্ট ডিভিশন অনেক লেটেস্ট পাই, তাহলে হয়তো আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে দিবে। আমি পরীক্ষা দিতাম গুনে গুনে, যে আমি জাস্ট কোনো রকমের সেকেন্ড ডিভিশন পাবো। এর থেকে আমার প্রশ্নই প্রিপেয়ার করে রেখে যেতাম। খুব লাকি ছিলাম, 6টা তার মধ্যে 5টা বা 6টাই কমন চলে আসতো। আর বাকিগুলি তো উত্তরই জানি না, পড়িনি তো। তো আমি একদম চেতাম না। কিন্তু আমার টিচাররা, আজকে কিন্তু আমি মনে করি আমার এই পড়াশোনা, টিচাররা তো বকে না, আমাকে খুব আদর করতেন, জানতেন। কিন্তু যত রকম ক্রিয়েটিভ জিনিস আমি ছোটবেলার থেকেই করেছি, কিন্তু পড়াশোনা বাদ দিয়ে। পড়তাম না, যদি ভালো করে ফেলি এই ভয়ে পড়তাম না। আপনার 94 সালে যখন দেশে ফেরেন, তখন আপনার সংকল্প বা উদ্দেশ্য কি ছিল দেশে ফেরার, দীর্ঘদিন বাইরে মডেলিং করার পর? না, আমি 90 সাল থেকেই আসতে চেতাম, মানে নিজেকে তৈরি করেছি সবকিছু ছেড়ে দিয়ে। আমি যে আসব, আমার যদি যাতে কোনো মনে না হয় আমি আবার ফিরে গিয়ে আবার কাজ করব, আমার যে ওই ফিলিংসটা থাকে, আমি সবকিছু ফেলে দিয়ে যখন আমি নিজেকে তৈরি করলাম, মেন্টালি ফিজিক্যালি রেডি, যে নাথিং ইন দ্য ওয়ার্ল্ড ক্যান স্টপ মি, আর বাংলাদেশ থেকে নিয়ে যেতে পারবে না। তার জন্যই কিন্তু ফিরে এসেছি। তখন আমি ফিরে এসেছি যখন আমি একদম রেডি। এখানে আমি আপনাকে একটা কথা আমি বলতে চাই, যে আমার মডেলিং ক্যারিয়ার বা পড়াশোনার ক্যারিয়ার, আমি কিন্তু মানুষকে অনেক সারপ্রাইজ করতাম। নতুন বাংলাদেশ না, আমি যেমন আমাদের ক্লাসিক্যাল মিউজিশিয়ান, আর্টিস্ট সবাইকেই চিনতাম। কিন্তু আমি বিদেশেও, তখনকার দিনে বাড়িতে একটা শিক্ষা দেওয়া হতো খুব বড়। আমার অনেক প্রিয় আর্টিস্ট পিকাসো, আমি ছোটবেলার থেকেই ওর আর্ট জানতাম। হ্যাঁ, যেমন আমাদের ক্লাসিক্যাল মিউজিক ওস্তাদ আলাউদ্দিন খান, রবি শঙ্কর, সব আমি ওদেরও জানতাম, বিটোভান, ভিভালদি জানতাম। তো সবাই অবাক হতো যে একটা বাংলা, আমার কলেজে অনেক আদর করতো, অনেক পপুলার ছিলাম। বাংলাদেশ থেকে এসছে একটা নতুন দেশ। মডেলিং ক্যারিয়ারে আমি অনেক মডেলিং করেছি, যেটা ইম্পসিবল আমার মতন একটা মেয়ে পাবে। রোলস রয়েস এইসব গাড়ির অ্যাড, হ্যাঁ, ওরা সব সময় ব্লন্ড উইথ ব্লু আইস নেয়। কিন্তু ওই যে কিউরিসিটি ছিল, মেয়েটাকে হুম। একটু দেখি ও পারে কিনা। সো আমি একদম, আজকে যদি এক ফোঁটা আমার সাকসেস বাইরে হয়, আই ও দিস টু মাই নেশন, বাংলাদেশের জন্য, বাংলাদেশি মেয়ে বলে। তার জন্যই আমি ফিরে এসেছি, প্লাস আমার স্বপ্ন করতে। আমি দেশে ফিরে এসেছি যে আমাকে দেখে মনে হয় আমি অত অকৃতজ্ঞ,
আমি যেটুকুন পেয়েছি দেশের জন্য পেয়েছি, সেটা আমি দিতে চাই দেশকে। আপনি মাটির টানে ফিরে এসেছেন, আপনার দেশের জন্য ফিরে এসেছেন, এবং আমরা মাটি বলেন, এবং আমরা জানি যে আপনি আমাদের দেশের আলোকে বাইরে বিলিয়ে দিচ্ছেন। পাশাপাশি দেশের আনাচে কানাচে যে অন্ধকারের যে মুখগুলো আছে, সেই মুখেও আপনি আলো তুলে দেওয়ার জন্য ব্যবস্থা করছেন। আপনি তো দেশে ফেরার পর বিবি প্রোডাকশন নামে একটি প্রতিষ্ঠান খুলেছিলেন, সেইটার গল্প বলবেন? হ্যাঁ, আমি দেশে ফিরে এসে আমি যারা যারা ভালো কাজ করছে, বড় এনজিও সবাই সঙ্গেই আমি দেখতে গেছি কেমন করে কাজ করে। তারপর আমার মনে হলো আমি নিজে একটা প্রতিষ্ঠান করব, যেটা আমি ফাউন্ডার, কিন্তু এটা আমি রেখে যাব আমার সঙ্গে এক ঝাঁক ছেলে যারা কাজ করছে ওদের জন্য। আমার প্রতিষ্ঠানে আমার কোনো আত্মীয় স্বজন কেউ নেই, আমি এক একটা মানুষকে এক একটা এরিয়া থেকে নিয়ে এসেছি। আর বিবি প্রোডাকশন ইজ বাংলাদেশের অফকোর্স ক্রাফটস, তাঁত, সব রকম পজিটিভ বাংলাদেশ প্রমোট করবে। আর এখানে সব গ্রামের মানুষ, বিভিন্ন এলাকার। আর আমাদের ওখানে আমি একদম নতুন ধরনের একটা প্রতিষ্ঠান করেছি। এখানে কোনো চেয়ারম্যান নাই, অ্যাডভাইজার নাই, আমার যাদের ভালো লাগে তাদের কাছে গিয়ে আমি খালি ফাউন্ডার। হ্যাঁ, আমি এটা করে দিয়েছি, কিন্তু আপনি আমার অফিসে যাবেন, যারা কাজ করছে ওদের সবার আছে লাইক এক একটা ডেজিগনেশন আছে। আমি এইটা আমার প্রতিষ্ঠান একদম রেখে যাচ্ছি বিবি দেশের জন্য। আর এটা কোনো ফান্ডিং এ চলে না, এটা একদম, হয়তো আমি ফান্ডিং পেতে পারি উইথ অল দ্য রেসপেক্ট অফ এনজিওস এন্ড এভরিথিং, বাট আমার ওই সময় নাই বসে বসে প্রজেক্ট লেখার। আমি জানি এক্স্যাক্টলি আমি কি করব, যতদিন বেঁচে থাকবো করব, পরে হয়তো কেউ লিখবে। আমি অত হাই স্যালারি দিয়ে আমি লোক রাখার আমার ওইটা নাই, রিসোর্সেস নাই। তবে আই হ্যাভ আ ওয়ান্ডারফুল টিম, যেটা বাংলাদেশের গর্ব। সাধারণ ছেলেরা কি করতে পারে, আমি তো একা কাজ করি না, আমার টিম হলো এক্সিলেন্ট এক্সিলেন্ট। আপনার তাঁতিরা কেমন আছে আপা, যারা আপনার প্রাণ, যারা আপনাকে উৎসাহ যোগায় কাজ? ভালো নেই, ভালো নেই। আজকে আজকে আমি অনেক ফোন ধরেছি, শুধু বাংলাদেশ না, ইন্ডিয়া, অনেক দেশে, শ্রীলঙ্কা, কলম্বিয়া। মনটা অনেক, আজকে আমার ফার্স্ট টাইম মনটা একদম অনেক খারাপ, যে ঈদ দেখে আমি ধরেছি যে ওরা আমাকে ঈদের শুভেচ্ছা জানাবে, কিন্তু এরা তো শেষ না। তাঁত শিল্প আবার উঠাতে হবে, আবার আমার জিরো থেকে শুরু করতে হবে। আমার তো ওই রিসোর্সেস নাই। যখন আমি এসেছিলাম অনেক রিসোর্সেস, আমি আমার বাড়ি টাড়ি সব বিক্রি করে দিই। আর ওরা তো ভাবে আমি ম্যাজিক জানি, আমি তো কোনো জাদু জানি না, আবার জিরো থেকে শুরু করতে হবে। হ্যাঁ, কিন্তু আর ওরা অনেক এটা তো আপনার আমাদের ঐতিহ্য এবং আমাদের একটা শেকড়েরও প্রাণ, এবং বিশ্বব্যাপী এই তাঁত শিল্পের, হস্তশিল্পের, বুনন শিল্পের চাহিদাও রয়েছে, কিন্তু আমরা কেন পারছি না আসলে? সেটা আপনারা নিজেদের প্রশ্ন করেন। আজকে দেখেন পাচ্ছি না আমরা, আজকে আমাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে নেচার আমরা কি করেছি। আমার যদি আপনি এই এত বছরের কথাগুলি শুনেন, আমি কিন্তু একই কথা বলছি, দেশীয় জিনিস, এত পলিউশন। গ্রামে গিয়ে আমি বসে থেকে কি করি আপনাদের প্রশ্ন জাগে না? আমার তো খালি একটা দোকান, সেটাও আমি উঠিয়ে দিচ্ছি, সেই পয়সাও আমি আমার কাজে লাগাবো, দরকার নাই। কি করি? একটা কৃষক একটা তাঁতি পাশাপাশি থাকে, তাই না? একটা কৃষক যখন তাঁতি যখন কেমিক্যাল ইউজ করে ওটা খেতে ফেলছে, আমরা কিন্তু কেমিক্যালি খাচ্ছি। এগুলি কিন্তু আমি গিয়ে বলি, আমার কি এগুলি কাজ বলেন আপনি? আমি তো বলি, আমার বাবা তো অনেক নামকরা জমিদার পরিবারের, আমার বাবা তো আমার জন্য একটা টেলিভিশন স্টেশন দিয়ে যায়নি যে আমি আমার নিজেকে প্রচার করব। যাদের আছে তারা কৃষি নিয়ে সবকিছু নিয়েই করছে। আরে তাঁতিরা যাতে কেমিক্যাল ডাই রং ইউজ না করে, আপনি কি, তো একটা বদ অভ্যাস যখন থাকে এটাকে ছাড়াতে গেলে মাসের পর মাস আপনার লাগে, সেগুলি ওদেরকে আইডিয়া দিতে। আজকে আপনি গ্রামে যাবেন, আমি তো ছোটবেলা থেকে যাচ্ছি, দেখবেন ওদের যখন নিজেদের ক্ষেত আছে, ঢাকার আশেপাশে যান কিচ্ছু নেই, ওদের একটা ছোট্ট জায়গা, ওখানে একটা বাড়ি করে ফেলতেছে, ভাড়া দিবে, তাই না? এই যে আজকে নেচারটাকে আমরা শেষ করে দিচ্ছে। আমরা মানব, যারা আমরা মানুষ, আমরা নিজেরা এত ইনহিউম্যান, আমি কোনো জাতি চিনি না নিজেদের জিনিস অ্যাপ্রিসিয়েট না করে অন্য জিনিস কিনে।
আপনি বলেন, অফকোর্স আমি একটা ক্রিয়েটিভ মানুষ, আমার সব দেশের সুন্দর জিনিস ভালো লাগে, আমিও তো বিদেশে আমার প্রোডাক্ট যায়, তার মানে না ওরা শুধু বাংলাদেশি কিনবে। আমাদের দেখেন ঈদের বাজার সবকিছু, আর এই যে আমাদের খাদ্য নিয়ে আপনারা বলেন ভেজাল, আপনারা মিডিয়ার মানুষরা, আমার দোকান এখন তো থাকবে না, সব দোকানে গিয়ে দেখবেন সত্যি করে ওরা বাংলাদেশি প্রোডাক্ট দিচ্ছে না চাইনিজ না ইন্ডিয়ান না পাকিস্তানি দিচ্ছে। এই ভেজালগুলি বের করতে পারলেন না তো এতদিন, তাই না? এইখানে এইখানে কি আবার দেশপ্রেমের কোনো ঘাটতি আছে কিনা? আমি অন্যদের কথা জানি না, কিন্তু আমি এইটুকুন জানি দেশপ্রেম একটা ছোটবেলার থেকে আপনাকে দেশপ্রেম কি, আপনাকে দেশ সম্বন্ধে জানায়। আমাদের কি নেই? আপনি দেখেন পলিটিশিয়ান, আমাদের দেখেন তখনকার দিনের পলিটিশিয়ান আমি বলছি, শেখ মুজিব, মৌলানা ভাসানী, কত আমার টুপি টুপি পড়াই ছোটবেলার থেকে আমি এগুলি এদেরকে দেখে, আমাদের আর্টিস্ট জয়নাল আবেদিন ভাই, কামরুল হাসান ভাই, কিবরিয়া ভাই, কত আছে, কত নাম। আপনি সঙ্গীতে আপনি বলেন, এখনো কিন্তু বাংলাদেশে ফোক মিউজিকের যে দুজন রাজা, আব্বাসুদ্দিন ভাই, আব্দুল আলিম ভাই, হরলাল চাচা, এদের তো কেউ ছাড়াতে পারেনি, ইন্ডিয়াও পারেনি। আমাদের তাঁতি, সেই সময় আমরা তাঁত শিল্পে পৃথিবীকে চমক লাগিয়ে দিচ্ছে আমাদের মাসলিন, আমাদের জামদানি। তো আজকে কেন আমরা পিছিয়ে আছি? যুগে যুগে তো আমরা উঠবো, তাই না? আপনি কান্তজির মন্দিরে যান, পৃথিবীর কোথাও একটা টেরাকোটা মন্দির নাই, পুরা স্টোরি মোগল স্টোরি। কি নাই আমাদের? কি নেই? কিন্তু সেটাকে দিতে হবে তো, সবই দেখাতে হবে আছে তো। আপা, কিন্তু আমাদের কি সেই মানসিকতা আছে বা সেই করার মতো মনটা আছে? আমি একটা জিনিস আপনাকে বলতে চাই, আমি মনে করি সবচেয়ে ডেঞ্জার হইল লোভ। লোভ, আমাদের লোভ এত হয়ে গেছে যে আমরা কেয়ার করি না। আমরা আজকে রেসপেক্টটা ভুলে গেছি। গুরু ভক্তি আছে না, এটা কিন্তু পার্শ্ববর্তী দেশগুলিতে আছে। আমি বড় হলাম, আমি ভুলেই গেলাম আমি কোন মা বাবার ঘরে বড় হয়েছি। মা বাবার সব পয়সা টয়সা নিয়ে আমি পড়াশোনা করলাম, তারপরে ওদেরকে ওল্ড এজ হোমে দিয়ে গেলাম, দেখলামও না। আমি 2 বছর আগে গিয়ে খালি কেঁদেছি। আজকে আমি যা কিছু না, এই শিক্ষা, ঘরের শিক্ষা আমরা ভুলেই গেছি। আপনি জিজ্ঞাসা করেন বাংলাদেশের হেরিটেজ কি, ডিজিটাল হলেও কিন্তু আপনার হেরিটেজ লাগবে, আপনার দেশ সম্বন্ধে জানবে। আমি আপনাকে বলছি, আমি একদম সামান্য একটু কাজ করি, আমি তাক লাগিয়ে দিচ্ছি আমার কাজে, এই হ্যান্ডলুম আর ক্রাফট, আমাকে কেউ মানে থামাতে পারে না। ওইটুকুন দিয়ে আমি পুরা পৃথিবীতে নিজের ওইটুকুন পয়সা দিয়ে আমি পৃথিবীর কম্পিটিশনে আছি। তাহলে দেখেন কত প্রজন্মদের একটুখানি আপনি সহযোগিতা করলে বাংলাদেশ কোথায় যাবে? এইখানে। তার মানে আমাদের জায়গা মতো আসলে ধাক্কা দিতে হবে, জায়গা মতো আবার জেগে উঠতে হবে। অফকোর্স আমাদের জানতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, আমাদের ফোকাস থাকতে হবে সবকিছুতেই। একটা বাঙালি মেয়ের কিন্তু সহজ ছিল না কম্পিটিশনে টেকা সবকিছুতে। হ্যাঁ, অফকোর্স ওরা তো আপনাকে কম্পিটিশনে দিয়ে দেয়, পজিটিভ ক্রিটিসিজম করে। সেটাই যদি আজকে আমাকে লাল কার্পেট পেতে দিচ্ছে, এটার জন্য তো আমার অনেক কষ্ট হচ্ছে। কত মানুষ ইউরোপিয়ানদের হাতে তৈরি, আমি তো সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে আসছি, তাই না? কিন্তু ওইটা আমার একটা ট্রেনিং, একদম ট্রেনিং। ওটা যদি পারি এটা তো দেশে। কিন্তু এখন রিয়েলাইজ করছি সবকিছুরই একটা রিসোর্সেস লাগে। এখন এই সব ডিজাস্টারের পরে আপনার, ওদের তো টাকা যা ক্যাশ ছিল শেষ করে ফেলছে। আপনি একটা তাঁতি বা ক্রাফটসম্যান বা কৃষক, ওদেরকে আপনি বলবেন নতুন কিছু করো, আপনি তখন ওদেরকে তো দিতে হবে পয়সা। আমার ফার্স্ট টাইম, আমি মুক্তিযুদ্ধের সময় ছিলাম, আমি মানে দুর্ভিক্ষ, বন্যা, রানা প্লাজা, আমার জীবনে আমি জানি না এরকম সংকট সময় আমার আসছে কিনা। আমি কিন্তু সবকিছুই বাদ দিয়ে দিচ্ছি, সবকিছু। লাইফটা যে আপনি আমাকে দেখলে বিশ্বাস করবেন কিনা আমি জানি না, লাইফটা আমি মোস্ট মিনিমাম দিয়ে করছি। কিন্তু আমি চাই আবার শুরু করব যাতে আমার ওই শক্তিটা থাকে।
স্ট্রেংথ। এই দোয়াই আমি ঈদের দিন সবার কাছে চাচ্ছি, স্ট্রেংথটা যাতে আমার থাকে টু আপনি তো আপা কন্টিনিউ। বললেন যে এই তাঁতিদের পেছনে আপনি কাজ করতে গিয়ে আপনার নিজের বাড়ি বিক্রি করেছেন। বেসিক্যালি আপনি তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন এটা কিন্তু ব্যক্তি। আমাকে কেউ হাত বেঁধে দেয়নি, আমার নিজের ইচ্ছায় করেছি। হ্যাঁ, নিজের ইচ্ছাই আমার করেছেন। স্বপ্নের আমার স্বপ্নের কাছে কোনো কিছুই আমার বড় না। আমি নিজেকে তৈরি করে নিয়ে এসেছি একদম। আর আমি আপনাদের সামনে আছি, এখনো বেঁচে আছি, সেটা একদম বাংলাদেশের এই 50% মানুষের দোয়ায়, যারা গ্রামে থাকে। কিন্তু আপনার এই কাজের সঙ্গে যদি অন্য কোনো প্রতিষ্ঠান বা অর্থলগ্নকারী প্রতিষ্ঠান বা যারা আসলে ব্যাংক থেকে লোন টোন দেয়, এরা যদি আপনার পাশে এসে দাঁড়াতো, তাহলে কি আপনার এই যুদ্ধটা আরেকটু সহজ নিশ্চয়ই, হতো না? অফকোর্স আমার কাজ আপনি দেখবেন, আমি ইন্ডিয়াতে অনেক অনেক এটা আমার জন্য অনেক অনেক একটা ভালো কাজ। ইন্ডিয়ার ফাদার অফ দ্য নেশন গান্ধীজি আমাকে কিন্তু ইন্ডিয়া খাদি রিভাইভ করার জন্য ওখানে একদম ঢেলে পয়সা দেয়। আম্বানি ওরা গভর্নমেন্টকে দেয় যে তোমরা বিবি রাসেলকে নিয়ে আসছো। আমি তো লাখ লাখ মানুষের সঙ্গে কাজ করি, আমার নিজের পয়সা তো একটা পিনাট, তাই না? হুম, হুম, হুম। অফকোর্স। কিন্তু শুনেন একটা কথা, আমি আমি আপনাকে বলতে চাই, পুরো আপনাদের থ্রু দিয়ে দেশবাসীকে, আমি ভিক্ষা করে বিদেশে বড় হইনি, নিজের দেশে তো করবই না। আপনাদের চোখ কান খোলা না? বিবি রাসেল কি করে? আপনার আমাকে পছন্দ না হতে পারে পার্সোনালি, তাই না? কিন্তু আমি তো একটা কাজ করছি যেটাকে একটা শিল্পকে একদম দাঁড়া করিয়েছি, আরো ভালো করে করার চেষ্টা। আপনি চাবেন না? আপনি যখন মানে নিজের একটা নিজের মার হাতের রান্না খান বা বউয়ের হাতের, আপনার কিন্তু একটা ফিলিংস থাকে, হ্যাঁ, হ্যাঁ, নিজের। ফাস্ট ফুড শপ থেকে। আমি তো হুম। একটা ছোটবেলার থেকেই, তখন তো বাংলাদেশ ছিল না, কিন্তু বাংলা তো ছিল, একটা পজিটিভ চিন্তাধারার মেয়ে, এখনো পজিটিভ চিন্তাধারার। দেখেন আমি একদম একা থাকি, আমার ছেলেরা বাইরে থাকে, বোনরা বাইরে থাকে, আমার মা বাবা মারা গেছে। আমার তো 5 মিনিট, আমাকে অনেকেই ট্রাই করেছে এই সময় নিয়ে যেতে বাইরে, কিন্তু আমি কিন্তু একদম একা। কিন্তু আমি আপা, যাইনি, মাথা খারাপ, আমি যাব এই সময়, এই সময়, এই সময় তো সবচেয়ে বেশি ওরা আমাকে মানে ওদের পাশে আমার দাঁড়ানোর কথা, তাই না? আহ, কিন্তু আপনার এই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে বা আসলে আমাদের, এটা তো দেশীয় ঐতিহ্য, এই আচ্ছা, ঐতিহ্যটাকে হ্যাঁ আসলে হ্যাঁ, লালন করার জন্য। না না, আমার স্বপ্ন আমি বাস্তবায়ন করেছি। আমার স্বপ্ন ছোটবেলা থেকেই ছিল আমি এরকম কিছু করব, আমি ফিরে এসেছি। যারা আমাকে আমার স্বপ্ন বাস্তবায়ন করতে হেল্প করেছে বা সাহায্য করেছে, তাদের স্বপ্ন তো আমি এক ভাগও না করতে পারিনি। আমি তো চাবো তারা উঠে আসুক একদম। আপনি যদি আজকে আমাকে বলেন যে বাংলাদেশের ইভেন 50% ক্রাফটস পিপল উইভার্সরা পভার্টির থেকে তাদের জীবন ভালো হবে, আপনি 1 মিনিটে মরে যান, আমি এটা দিতেও রাজি আছি। কিন্তু হুম। আমাকে লিখে দিতে হবে এদের এই সাহায্য। ওরা না থাকলে আমার জীবনটা, আমি কিন্তু একদমই এই কোনো সময় আমার ছেলেদের কাছে যাই না, কোনো সময় আমি কাজ নিয়ে থাকি, কিন্তু এগুলি চিন্তাও করি না কোনোদিন, আমি ডিপ্রেস থাকি না। হ্যাঁ, আজকে অনেক মন খারাপ, ভাবছি কি করেছি যে যাদের হাতে আছে তারা কেন চোখ খুলে দেখে না। আপনি দেখেন ইন্ডিয়াতে, দেখেন সাব্বাসাচি, সব রোহিত বাল, সব ডিজাইনার, ওদের কিন্তু একটা বিরাট বড় ফাইন্যান্সিয়াল টিম ওদের পিছনে কাজ করছে। আমার তো ওদের থেকে কম নাম না, তো কি? তাহলে আমার অনেক প্রশ্ন। আপনি কি আপনারা আবার চান না কাউকে যে দেশটা অ্যাপ্রোচ উঠে? করেছেন বা কোনো প্রতিষ্ঠানকে কখনো অ্যাপ্রোচ করেছিলেন আপনাদের পাশে দাঁড়ানোর জন্য? আমার বা তো ওই কি সময় নিজে, নাই। আচ্ছা, কেউ নিজে থেকে কি শুনেন, আসছে কিনা? প্রতিষ্ঠানরা আপনার আজ পর্যন্ত আসেনি, সরি, আজ পর্যন্ত কোনো স্পন্সরও দেয়নি, আসেওনি, আর এখন তো জানিও না, আসবেও না। হ্যাঁ, তারা অন্যদের কাছে যাচ্ছে হয়তো, আমি হয়তো ওদের সঙ্গে কম্প্রোমাইজ করব না। আমি হয়তো আমার কাজের মধ্যে আমি দেশকে দেখাতে চাবো একদম 100%, এটাতে কোনো কম্প্রোমাইজ করব না। বাংলাদেশে আমাদের যেসব আছে, শুনেন আমি যদি জানি না আবার জন্ম নেই তাও করে শেষ করতে পারবো না। আমাদের যে পুরা ওয়ার্ল্ড আমাকে চায়, পুরা ওয়ার্ল্ড আমাকে চায় বাংলাদেশের কেমন করে করলে। তো আপনি চিন্তা করেন কত পসিবিলিটি আছে আমাদের দেশে, অনেক অনেক। আমাদের দেশে আহ এইসব মানুষের হাতে জাদু আছে।
দেখেন ওরা তো আমার মতন বাইরে গিয়ে পড়াশোনা করে নাই, কিন্তু ওদের আইকিউ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম। একবার দেখিয়ে দিলে না, প্রথমে বুঝাতে সময় লাগে, একবার বুঝে গেলে যে আপনাকে কি জাদু দেখায় আপনি চিন্তা করতে পারবেন না। আমাদের সম্ভাবনা আছে, সেটাকে কাজে লাগাতে হবে। তো আপা আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছি। আপনি না শেষ পর্যায়ে চলে আসছি, আপনি 30 সেকেন্ডে বলবেন যে আসলে আমাদের এই তাঁত শিল্প, বুনন শিল্প, আমাদের হস্তশিল্প, আমাদের যে ঐতিহ্য, এটার জন্য আমাদের এখন আসলে কি করণীয়, সবাই সবার জায়গা থেকে আসলে কি করলে জিনিসটা আবার আমরা বিশ্ব ময়দানে আবার আলোকিত করতে পারি? আপনার পরামর্শ কি? আমার পরামর্শ খালি বলবেন না আমি দেখি এই কয়দিনে হচ্ছে আমরা দেশীয় কাপড় পরবো, দেশকে ভালোবাসবো, কোনো কিছু একটা গিমিক না, এটা মন থেকে বিশ্বাস করতে হবে আমরা পারবো। আমাদের দেশে আমি তো আপনাকে বললাম সেই সময়ে আমরা মাসলিন বানিয়েছি, আপনি ঘুরে ঘুরে দেখেন, আমি তো সঙ্গীত লিটারেচার আমি আসিনি, কি নেই। প্লিজ নিজেদের দেশ সম্বন্ধে জানো। আজকে ডিজিটাল বাংলাদেশ, যেটা আমাদের সুবিধা হয়নি, এক আঙ্গুল দিয়ে পুরা পৃথিবী জানা, তোমরা নিজেদের জানো, এক একটা অঞ্চল এক একটা জিনিসের জন্য। তারপরে তোমাদের আজকাল যে ডিজিটাল, এটাকে প্রচার করো, উই নিড হেল্প, বুঝছেন? দেশে এমন কিছু নাই, এমন কিছু নাই, কানেক্টিভিটির প্রবলেম। গ্রামের মানুষ তো গিয়ে কানেক্ট করতে, এই কানেক্টিভিটির জন্য উই নিড ট্যালেন্ট। বাংলাদেশে নাই এমন কিছু, এমন সম্ভাবনার দেশ আপনাকে আমি বলতে পারবো না। আমাকে এই সময় সব দেশই আমাকে ডাকছে, বলছে যে এই ক্রাফট শেষ হয়ে যাচ্ছে, তুমি না হলে। আমি বলছি না, এবার আমি একদম 100% অন্য কোনোখানে যাচ্ছি না, বাংলাদেশ। কেন আমি জানি আমি ফিরে আসার পর ফার্স্ট 5 ইয়ার্স 6 ইয়ার্স আমি কোথাও যাইনি, এরকম আমার এখন ঝাঁপিয়ে পড়তে হবে। তা আমি খালি আপনারা বিশ্বাস করেন, এই সেক্টর বাংলাদেশকে এখানে নিয়ে যাবে। ওকে আপা, ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শকদের যারা কষ্ট করে এতক্ষণ আমাদের শুনলেন। আজকের মতো এখানে বিদায়, দেখা হবে আবার আগামী বুধবার সারা বাংলা ফোকাসে। আমাদের সঙ্গেই থাকুন, ধন্যবাদ। আপনাদেরও অনেক ধন্যবাদ। আমি মানে ঈদের ছুটি আপনাদের ভালো কাটুক, আর প্লিজ দোয়া করেন আমার জন্য শক্তিটা থাকবে, এর থেকে বেশি কিছু চাই না। থ্যাংক ইউ আপনাদের, থ্যাংক ইউ আমার ইন্টারভিউ নেওয়ার জন্য, ধন্যবাদ। ধন্যবাদ আপা। খোদা হাফেজ। আল্লাহ হাফেজ।